এশিয়া কাপ আর্চারিতে অপ্রতিরোধ্য বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ফিফা প্রীতি ম্যাচে এমবাপ্পে একিতিকে ম্যাজিক, 10 জনের ফ্রান্সের কাছে হার ব্রাজিলের। প্লে অফে নর্দার্ন আয়ারল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি। বিশ্বকাপের প্রস্তুতিতে ভোরে মৌরিতানিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। বুয়েন্স এইরিসে উজ্জীবিত মেসিকে দেখার অপেক্ষা। শেষ মুহূর্তে ফিনালিজিমা বাতিল হওয়ায় হতাশ কোচ স্ক্যালোনি। এবং 2 পরিচালক পদত্যাগ করলেও বোর্ড চালাতে কোনো সমস্যা হবে না বললেন সহসভাপতি ফারুক আহমেদ। কথা বলার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার আহ্বান। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। এশিয়া কাপ আর্চারিতে বাজিমাত বাংলাদেশের। কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করেছে লাল সবুজের প্রতিনিধিরা। ফুটবলে প্রীতি ম্যাচে বৃহস্পতিবার ভিয়েতনামের বিপক্ষে সুবিধা করতে না পারলেও আর্চারিতে মধুর প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে ভিয়েতনামিজদের স্বপ্ন ভেঙে স্বর্ণ জিতে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের কম্পাউন্ড টিমের সঙ্গে পেরে ওঠেনি তারা। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে 231-225 পয়েন্ট ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ দল। এবার এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ থেকে 10 জন আর্চার অংশ নেন। রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী দল অবশ্য সাফল্য এনে দিতে পারেনি। স্বর্ণজয়ী কম্পাউন্ড পুরুষ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আর নিজেদের পারফরমেন্সে উচ্ছ্বসিত আর্চাররা। শুক্রিয়া যে আমি পদক পেয়েছি এবং সবচেয়ে ভালো বিষয় যে প্র্যাকটিসটা ভালো হয়েছিল। বিশেষ করে বিকেএসপিতে প্র্যাকটিস করেছি আমি। বিকেএসপিতে প্র্যাকটিসটা ভালো হয়েছিল এবং সেটি করছিলাম কয়েকদিন খেলার আগ দিয়ে। তো দুটা মিলে যে সমন্বয় ছিল সেটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। স্বর্ণপদক অর্জনের অনুভূতিটা আসলে অসাধারণ। আমার স্বপ্ন ছিল আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জন করা এবং দেশের পতাকা সব দেশের সামনে তুলে ধরা এবং বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আছে সবার মাঝে বাজিয়ে তোলা। Very happy, excited about. It was a great job from the first moment, from the first arrow. They take the lead against Vietnam and don't give any millimeter space for the opponent until the end, until the last shot. Very good team bonding, very good teamwork, and very happy about that achievement. এবারে ফুটবল। ফিফা প্রীতি ম্যাচে 10 জনের ফ্রান্সের কাছে হেরেছে ব্রাজিল। এমবাপ্পে, হুগো একিতিকে নৈপুণ্যে বোস্টনে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে লা ব্লুদের জয় 2-1 গোলে। বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ ম্যাচে ভিনিসিয়াস, ক্যাসেমিরোদের মতো তারকা ফুটবলারদের এমন পারফরমেন্সে হতাশ কোচ কার্লো আনচেলত্তি। ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে ব্রাজিল ফ্রান্স হাই ভোল্টেজ ম্যাচ। 2026 বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদার 2 দলের লড়াই উপভোগে স্টেডিয়ামে হাজির 66,000-এরও বেশি দর্শক। আগামী জুনে এই ভেন্যুতেও উন্মাদনা ছড়াবে দলগুলো। তার আগে ব্রাজিল ফ্রান্স ম্যাচের রোমাঞ্চে মেতে উঠতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে গ্যালারি। মাঠে আসা দর্শকদের বেশিরভাগই ছিলেন ব্রাজিলের সমর্থক। তবে জিলেটে আসা দর্শকদের শুরুটায় হতাশ করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের 5 মিনিটে ফ্রান্সের বিপক্ষে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সেলেসাওরা, তবে কাজে লাগাতে পারেননি বার্সেলোনা তারকা রাফিনিয়া। 27 মিনিটে বড় ভুল করে বসেন আর্সেনাল ফরওয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। তার শট পোস্ট ঘেঁষে চলে যায়। একের পর এক সুযোগ নষ্ট। অ্যানচেলত্তির কপালে চিন্তার ভাঁজ। সেখানে বজ্রপাতের মতো 32 মিনিটে আঘাত হানেন কিলিয়ান এমবাপ্পে। উসমান দেমবেলের পাশে গোল করেন রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড। দেশের হয়ে এটা তার 56তম গোল। তার চেয়ে 1 গোল বেশি নিয়ে ফ্রান্সের হয়ে সবার উপরে আছেন অলিভার জিরু। উজ্জীবিত এমবাপ্পেকে দেখে মনেই হয়নি মাত্রই চোট থেকে ফিরে এসেছেন তিনি। দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণের ধার আরও বাড়ায় ব্রাজিল, তবে ছন্ন ছাড়া আক্রমণ শুধুই হতাশা কুড়িয়েছে।
55 মিনিটে উপেমেকানোর ভুলে 10 জনের দলে পরিণত হয় ফ্রান্স। ওয়েজলিকে ফাউল করে বসেন বায়ার্ন মিউনিক ডিফেন্ডার, তাতেই পান লাল কার্ড। সে সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাজিল। উল্টো 65 মিনিটে ফ্রান্সকে 2-0 ব্যবধানে এগিয়ে নেন হুগো একিতিকে। অবশেষে 78 মিনিটে ব্রেমের গোল করে ব্যবধান কমান ব্রাজিলের। বাকি সময়ে একাধিক সুযোগ পেয়েও কোনোটিই কাজে লাগাতে পারেননি ভিনিসিউস চিয়াগোরা। 2-1 গোলের জয় পায় ফ্রান্স। বিশ্বকাপের আগে তারকা ফুটবলারদের এমন পারফরমেন্সে হতাশ কোচ কার্লো অ্যানচেলোত্তি। আগামী মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিপক্ষে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবে ব্রাজিল। সেখানে ছাত্রদের আরও একবার দেখার সুযোগ মিলবে তার। ব্রাজিলের বিপক্ষে বল দখল সহ সব দিক থেকে এগিয়ে থাকা ফ্রান্স তাদের পরবর্তী ম্যাচ খেলবে রোববার কলম্বিয়ার বিপক্ষে। পারভিন আক্তার, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপের আগে ফুটবলারদের বাজিয়ে দেখার শেষ সুযোগ আর্জেন্টিনার। মার্চ উইন্ডোর প্রথম প্রীতি ম্যাচে শনিবার ভোর 5:15টায় মৌরিতানিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচের জন্য বুয়েনোস আইরেসে নিজেদের ঝালিয়ে নিয়েছে আলবিসেলেস্তেরা। সতীর্থদের সঙ্গে অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন সুপারস্টার লিওনেল মেসি। তবে শেষ মুহূর্তে ফিনালিসিমা বাতিল হওয়ায় হতাশ কোচ লিওনেল স্ক্যালোনি। এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে গুড মুডে লিওনেল মেসি আর সুপারস্টারকে এমনটাই দেখতে চান আর্জেন্টিনার ফ্যানরা। শনিবার বাংলাদেশ সময় ভোর 5:15টায় মৌরিতানিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নামার আগে বুয়েনোস আইরেসে ঘাম ঝরিয়েছে মেসি অ্যান্ড কোং। ফিফা বিশ্বকাপের বাকি নেই খুব বেশি সময়। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত মাঠে গড়াবে গ্রেটেস্ট শো অন আর্থ। হেভিওয়েট দলগুলোর চূড়ান্ত স্কোয়াডে কারা থাকছেন, প্রস্তুতি কেমন হচ্ছে, এসব নিয়ে রীতিমতো গবেষণা চলছে ফুটবল বিশ্বে। স্পটলাইটটা স্বাভাবিকভাবেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ওপর। লিওনেল মেসির দলও তৈরি হচ্ছে শিরোপা ধরে রাখার মিশনের জন্য। ঘরোয়া লিগ থেকে স্কাউটিং করে নতুন ফুটবলার বেছে নিচ্ছেন কোচ লিওনেল স্ক্যালোনি। চূড়ান্ত স্কোয়াডে ইয়াংস্টারদের বেশ কয়েকজনকে রাখতে চান মাস্টার মাইন্ড কোচ। তবে তার আগে তাদের ইন্টারন্যাশনাল অ্যারেনায় বাজিয়ে দেখতে চান তিনি। সেজন্যই বিশ্বকাপের আগের ম্যাচগুলো বেশ গুরুত্ব পাচ্ছে আলবিসেলেস্তেদের কাছে। সবকিছু ঠিক থাকলে এই মুহূর্তে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা খেলতে কাতারে থাকতো আর্জেন্টিনা দল, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে ভেন্যু নিয়ে জটিলতায় ওই হাই ভোল্টেজ ম্যাচটি বাতিল হয়ে যায়। তবে বসে থাকেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। প্রতিপক্ষ হিসেবে বড় কোনো দলকে অবশ্য বেছে নেয়নি তারা। প্লেয়ারদের চাপ মুক্ত গেম টাইম দিতেই হয়তো এমন পথে হেঁটেছে লাতিন জায়ান্টরা। প্রীতি ম্যাচে আকাশী নীলরা ফিফা র্যাঙ্কিংয়ে 113 ধাপ পিছিয়ে 115 নম্বরে থাকা আফ্রিকান মৌরিতানিয়ার বিপক্ষে খেলবে ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে। বিষয়গুলো জটিল হয়ে গেছে। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা জানতাম না কি হবে, কাকে দোষ দেব। আসলে ফুটবল এখানে আর মুখ্য নয়, আমাদের বিকল্প বেছে নিতে হয়েছে। হাতে সময় ছিল না, এখানে ট্রেনিং ফ্যাসিলিটিও আমাদের জন্য রেডি ছিল না। তারপরও সবাই ইতিবাচক ভাবে দেখছে। 2 ফ্রেন্ডলি ম্যাচেই ভালো পারফরমেন্স আশা করছি। টানা 3 ম্যাচে অপরাজিত আকাশী নীলরা। এই 3 ম্যাচে হজম করেনি একটি গোলও। 2023-এ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পর বুয়েনোস আইরেসে আর হারের তিক্ততা পায়নি তারা। 2017 সালে প্রীতি ম্যাচে নাইজেরিয়ার কাছে হারের পর আর কোনো আফ্রিকান দল তাদের হারাতে পারেনি। সব মিলিয়ে ম্যাচে পরিষ্কার ফেভারিট আর্জেন্টিনা। আর 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটা মৌরিতানিয়ার জন্য স্পেশাল। ফ্রেন্ডলি গেম হলেও বিশ্বকাপ সামনে রেখে পরিকল্পনার অংশ হিসেবে সেরা দলই মাঠে নামাবেন কোচ স্ক্যালোনি। মেসির পাশাপাশি এমি মার্তিনেজ, ডিপল, আলভারেজ, ম্যাকঅ্যালিস্টার, এনজো সব বড় তারকারই খেলার কথা মৌরিতানিয়ার বিপক্ষে। মাকসুম আলম খান, সময় সংবাদ। বিশ্বকাপ বাছাইয়ের খবর। প্লে অফের সেমিফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি। আরেক ম্যাচে ওয়েলসকে টাইব্রেকারে 4-2 গোলে হতাশ করেছে বসনিয়া হার্জেগোভিনা। আগামী 31 মার্চ ফাইনালে তাদের বিপক্ষে খেলবে ইতালি। জিতলেই 2014 সালের পর আবারও বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে 4 বারের চ্যাম্পিয়নদের। এছাড়াও পিছিয়ে পড়েও আলবেনিয়াকে হারিয়ে প্লে অফের ফাইনালে উঠে গেছে রবার্ট লেভানডস্কির পোল্যান্ড। স্তাদে দে বেরগামোতে একটা ম্যাচ, তাকিয়ে পুরো ইতালি। কারণ প্লে অফ মানেই যে তাদের কাছে স্বপ্ন ভাঙার মঞ্চ। রাশিয়া থেকে কাতার পরপর 2টি বিশ্বকাপের বাছাইয়ে প্লে অফ থেকে বিদায় নিয়েছিল ইতালি। 2014 সালে সবশেষ বিশ্বকাপে খেলা আজ্জুরিরা এবারও দাঁড়িয়েছিল সেই একই মোহনায়, ইউরোপিয়ান প্লে অফের সেমিফাইনালে। নর্দার্ন আয়ারল্যান্ড ম্যাচের আগে তাই চিন্তায় দিশেহারা ছিলেন কোচ জেনারো গাত্তুসো। তবে তাকে শেষ পর্যন্ত কোনো বিপদে ফেলেনি ফুটবলাররা।
যদিও নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ইউরোপিয়ান প্লে অফের সেমিফাইনালের প্রথমার্ধে প্রত্যাশিত পারফর্ম করতে পারেনি ইতালি, ফলে মাঠ ছাড়ার সময় তাদের পড়তে হয়েছিল দর্শকদের রোষানলে। তবে সমর্থকদের কষ্টটা বোঝেন বলেই দ্বিতীয়ার্ধে আরও ক্ষিপ্র হয়ে মাঠে নামে আজুরিরা। দ্বিতীয়ার্ধের শুরুতে অল্পের জন্য গোল বঞ্চিত হন মাতেও রেতেগি। অবশেষে 56 মিনিটে স্বস্তি ফেরে বেরগামোতে। পলিতানোর ক্রসে গোল করেন সান্দ্রো তোনালি। 1-0 লিড নেয় ইতালি। 80 মিনিটে বাকি কাজটা সেরে দেশকে বড় বিপদ থেকে বাঁচান ময়েজেকিন। শেষ পর্যন্ত 2-0 গোলে নর্দার্ন আয়ারল্যান্ডের স্বপ্ন ভেঙে প্লে অফের ফাইনাল নিশ্চিতের আনন্দে মাতে ইতালি। ইউরোপ অঞ্চলের বাছাই পর্বের প্লে অফের আরেক সেমিফাইনালে বসনিয়া হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে 4-2 গোলে হেরেছে ওয়েলস। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা 1-1 গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই স্বপ্ন ভাঙে ওয়েলসের। আগামী 31 মার্চ বিশ্বকাপের টিকিট নিশ্চিতের ম্যাচে বসনিয়া হার্জেগোভিনা খেলবে ইতালির বিপক্ষে। এদিকে আরেক ম্যাচে পোল্যান্ডের কাছে হেরেছে আলবেনিয়া। নিজেদের মাঠে এদিন প্রথমার্ধে পিছিয়ে ছিল রবার্ট লেভানডস্কিরা। আরবার হোগজার গোলে এগিয়ে ছিল আলবেনিয়া। তবে 63 মিনিটে রবার্ট লেভানডস্কি গোল করে সমতা ফেরান। 10 মিনিট পর পিওতর জেলেন্সকি আরও এক গোল করলে 2-1 গোলের জয়ে প্লে অফের ফাইনালে পা রাখে তারা। এ পর্বে পোল্যান্ড খেলবে আগামী 31 মার্চ সুইডেনের বিপক্ষে। এছাড়াও প্লে অফের ফাইনালে উঠেছে কসোভো, তুরস্ক, চেক প্রজাতন্ত্র ও ডেনমার্ক। পারভিন আক্তার, সময় সংবাদ। ক্রীড়াকে পেশাদার রূপ দিতে নতুন কুড়ির আদলে নতুন কুড়ি স্পোর্টস চালু করা হবে। একই সঙ্গে দেশের প্রতিটি জেলা উপজেলার স্কুল পর্যায়ে থাকবে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ কার্যক্রম। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচে পুরস্কার বিতরণ শেষে এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে আরও ভালো করতে নানা পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। দেশের ফুটবল ইতিহাসে এমন দৃশ্য বিরল। হোম অফ ফুটবলে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। 90-এর দশকে ঢাকার মাঠ মাতানো ফুটবলারদের নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত প্রীতি ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে হাজির প্রধানমন্ত্রী, সঙ্গে কন্যা জাইমা রহমান। ম্যাচ শুরুর আগে ফুটবলারদের সঙ্গে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। প্রেসিডেন্ট বক্স কিংবা ভিআইপি গ্যালারিতে নয়। কন্যাকে নিয়ে প্রধানমন্ত্রী ম্যাচ দেখলেন জাতীয় স্টেডিয়ামের ডাগআউটে বসেই। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার জাতীয় স্টেডিয়ামে তারেক রহমান। ক্রীড়াপ্রেমী সরকার প্রধান নিজের নির্বাচনী ইশতেহার অনুযায়ী খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চান পেশা হিসেবে, যার জন্য নতুন কুড়ি স্পোর্টস চালু করার কথা জানান তিনি। যে আমরা বাংলাদেশের ক্রীড়া জগতে নতুন প্লেয়ার আমরা তৈরি করতে চাই বিভিন্ন খেলায়, এবং পেশা ক্রীড়াকে প্রফেশনাল রূপ আমরা দিতে চাই। এবং সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নতুন কুড়ি নামে যে অনুষ্ঠানটি ছিল, এখানে আমরা নতুন করে স্পোর্টসকে আমরা চালু করতে চাই। স্কুলগুলোর মধ্যে বিভিন্ন শ্রেণীর মধ্যে আমরা খেলার কম্পিটিশন শুরু করতে চাই। দলমত নির্বিশেষে সুস্থ ক্রীড়াঙ্গন গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্টগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি দেশের সম্মান বয়ে আনতে ভালো মানের ক্রীড়াবিদ তৈরিতে প্রাধান্য দিয়েছেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যেই খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে, সেখানে আরও কিভাবে বেশিভাবে আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি, এবং তার জন্য আমরা সুন্দরভাবে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, সেটিরও আমাদের পরিকল্পনা আছে, সেটিও আমাদের চেষ্টা আছে। ম্যাচ শেষে সাবেক খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে বাফুফের আয়োজিত সাবেক ফুটবলারদের ম্যাচ মাঠে বসেই উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিরুল হক। এদিকে মাঠে প্রধানমন্ত্রীর উপস্থিতিকে বাড়তি পাওনা বলছেন সাবেক ফুটবলাররা। পূর্ব কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ জাতীয় স্টেডিয়ামে হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণ করে নেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্দেশ্য বাফুফের আয়োজিত সাবেক ফুটবলারদের নিয়ে স্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচ উপভোগ করা। প্রধানমন্ত্রীর আগমন উন্মাদনা বাড়ায় জাতীয় স্টেডিয়ামে।
জাতীয় সঙ্গীতের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো সেশনে সাবেক ফুটবলাররা, এরপর মাঠের লড়াই। সাবেক সাবজয় গোলরক্ষক ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক রীতিমতো বনে যান মিডফিল্ডার। কন্যা জাইমা রহমানকে নিয়ে ডাগআউটে বসে সাবেক ফুটবলারদের লড়াই উপভোগ করেন প্রধানমন্ত্রী। এজন্য তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমি আন্তরিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা জাইমা রহমানকে এবং পাশাপাশি আমাদের সাথে যারা উপস্থিত হয়েছেন আমাদের মন্ত্রী পরিষদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে একজন ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী এবং একজন অ্যাথলিট ব্যাকগ্রাউন্ড স্টেট মিনিস্টার ফর স্পোর্টস আমরা পেয়েছি। উই আর এক্সট্রিমলি ওভারওয়েলমড বাই দ্য অনারেবল প্রেজেন্স অফ অনারেবল প্রাইম মিনিস্টার এবং একই সাথে আমাদের স্টেট মিনিস্টার ফর স্পোর্টস অ্যান্ড এনি আদার মিনিস্টার। ম্যাচের ফলাফল এক পাশে রেখে জাতীয় স্টেডিয়াম পরিণত হয় সাবেক ফুটবলারদের মিলন মেলায়। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর উপস্থিতি বাড়তি পাওয়া হয়ে রইল তাদের জন্য। আমাদের পুরানো খেলোয়াড়দেরকে যেভাবে সম্মানিত করেছেন, আমি মনে করব যে এটা খেলোয়াড়দেরকে মনে রাখার মতোই। সর্বক্ষণ বসে খেলা উপভোগ করেছে, এটা আমি তো মনে করি আমাদের ফুটবলের জন্য আগামী দিনের স্পোর্টসের জন্য একটা বিরাট অধ্যায়। মন্ত্রী মহোদয় আসতে গেলে অনেক প্রোটোকল লাগে, আর উনি প্রধানমন্ত্রী হিসাবে সেইভাবে অনেক নর্মালভাবে এসছেন এবং আমাদের অনেক সময় দিয়েছেন এবং আমাদেরকে বলেছেন যে আমরা দল মত নির্বিশেষে আমাদের সাথে একসাথে কাজ করতে চাই। উনি আসলে স্পোর্টসের ব্যাপারে, স্পেশালি ফুটবলের ব্যাপারে খুব প্যাশনেট, আর আমাদের সাবেক ফুটবলারদেরকে সম্মানিত করাটাও একটা আমার মনে হয় যে একটা গুড জেস্টার, যে আমরা আমাদের অতীতটাকে ভুলে যাই নাই। ম্যাচে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের লাল দল সবুজ দলের বিপক্ষে 3-0 গোলে হেরেছে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়ে। দেশের ক্রিকেটের খবর। 3 ফরম্যাটের ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। প্রথম দিনে মেহেদী হাসান মিরাজ এবং পাকিস্তান সুপার লিগে থাকা ক্রিকেটাররা ছাড়া যোগ দিয়েছেন বাকিরা। হেড কোচ ফিল সিমন্স এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ছিলেন অনুশীলনের দায়িত্বে। শুরুতে টি-20 দলের ক্রিকেটাররা অংশ নেন রানিং সেশনে। পর্যায়ক্রমে ওয়ানডে ও টেস্ট দলের ক্রিকেটাররাও করেন রানিং। লিটন দাস ক্যাম্পে যোগ দেন কিছুটা দেরিতে। মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, সাদমান ইসলাম অনিক, নাজমুল হোসেন শান্তরা সকাল 9টা থেকে অংশ নেন এই সেশনে। আগামী 4 এপ্রিল থেকে শুরু হবে স্কিল ক্যাম্প। মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, পারভেজ ইমনরা পিএসএলে থাকায় তারা মিস করছেন এই ক্যাম্প। দুই পরিচালক তাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। এর সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। এই কারণে বোর্ড চালাতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন সহ সভাপতি ফারুক আহমেদ। তবে বোর্ড পরিচালকদের গণমাধ্যমে কথা বলার সময় আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো গাফিলতি নেই, তাই ক্রিকেটারদের ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করতে পরামর্শ দিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বস্তিতে নেই। নির্বাচনের পর থেকেই নানা অনিয়মের অভিযোগ এনে একটা পক্ষ বর্তমান পরিচালকদের বিরোধিতা করে আসছেন। অবস্থা এখন এতটাই বেগতিক, বিসিবির বর্তমান কমিটি নিয়ে চলছে এনএসসির তদন্ত। বাজারে গুঞ্জন, অনিয়মের প্রমাণ পেলে টিকে থাকতে পারবেন না বুলবুল গং। এর মাঝেই আবার 2 পরিচালক পদত্যাগ করেছেন বিসিবি থেকে। কাগজে কলমে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও আলোচনা আছে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকার কারণেই এই সরে যাওয়া। কিন্তু এটা মানতে নারাজ ফারুক আহমেদ। তার কথা, কারণগুলো ব্যক্তিগত, আর এমন 2-1 না থাকলে নাকি বোর্ডের কার্যক্রমেও হবে না কোনো সমস্যা। রেজিগনেশন এটা দেখেছি একান্ত ব্যক্তিগত কারণ দেখিয়েছে। তাতে করে আসলে যদি ব্যক্তিগত কারণ, মনে আমি যদি কালকে না থাকি আমার কোনো ব্যক্তিগত কারণ হতে পারে, তাই না? এটাতে আমি আসলে বোর্ডের জন্য খুব বেশি, আপনি জানেন আমাদের 25 জন ডিরেক্টর, এরা থাকলে ভালো, তবে না থাকলে আমার মনে হয় বোর্ড যে চলবে না বোর্ডের মতো, আমার মনে চলবে বোর্ড। তবে বোর্ড পরিচালকদের অতিকথনের কারণে যে মাঝে মাঝে বিব্রত হতে হচ্ছে বিসিবিকে, এটা মানেন সহসভাপতি। এর পেছনে মিডিয়াকে দায় দিলেও নিজের সহকর্মীদের দায়িত্বহীনতাকেও উপেক্ষা করতে পারেননি তিনি। সমালোচনার এগেনস্টে না আমরা, তবে হ্যাঁ ব্যক্তিগত পর্যায়ে আপনি যখন কোনো পজিশনে থাকবেন তখন আপনার মন্তব্যটা খুব একটু চিন্তা ভাবনা করে করা দরকার। আমরা যখন কোনো মন্তব্য করবো এই ব্যাপারে যাতে আমরা কেয়ারফুল থাকি। এই বোর্ডের সবচেয়ে বড় ব্যর্থতা এখন পর্যন্ত ঘরোয়া ক্রিকেটের স্থবিরতা কাটাতে না পারা। ক্রিকেটাররা ইদানিং এ নিয়ে সমালোচনায় মুখর। ঢাকা প্রিমিয়ার লিগের সময় কেটে যাওয়ায় হতাশ তারা। তবে এ বিষয়ে বিসিবির কিছুই করার নেই বলে জানিয়েছেন ফারুক। তার কথা, বল এখন ক্লাবের কোর্টে, তাই ক্রিকেটারদের পরামর্শ দিলেন ক্লাবের দরজা নক করতে। প্লেয়ারদের কাছ থেকে একটা কথা শুনি যে ক্রিকেট বোর্ড
যা আশা করেছিলাম তা করছে না। প্রিমিয়ার লিগটা একান্তই ক্লাবগুলোর ব্যাপার, এবং আমি ক্লাবগুলোকে বারবার আহ্বান জানিয়েছি যে আপনারা যেই জিনিসই করেন আলটিমেটলি ক্রিকেট বোর্ড থাকবে, 4 বছরের জন্য নির্বাচিত হয়েছে, এবং তারা কি হবে এটা চিন্তা না করে ক্রিকেটটা মাঠে করানো দরকার। এই ক্লাবগুলোকে আমি অনুরোধ করবো, এখনও আপনি সময় চলে গেলে কিন্তু এটা আর আসবে না, হয়তো বা ক্রিকেট বোর্ড হয়তো বদলে গেল এক সময়, কিন্তু এই সময়টা কোথায় পাবেন? এই জন্য বারবার বলছে, এবং প্লেয়ারদের আমি মনে করি আরও অ্যাক্টিভ হয়ে তার পার্টিকুলার যে ক্লাবে আছে তাদের সাথে যোগাযোগ করে। এখানে ক্রিকেট বোর্ডের কিচ্ছু করেন নাই। বর্তমান বোর্ড থাকুক বা না থাকুক, মাঠের ক্রিকেটটা যেন সঠিক পথে থাকে, এটাই প্রত্যাশা ফারুক আহমেদের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। ঘরোয়া ক্রিকেটের এই স্থবিরতা না কাটলে জাতীয় দলের স্কোয়াড নির্বাচনে তার বড় প্রভাব পড়বে। নিউজিল্যান্ড সিরিজের আগে এটাই নতুন নির্বাচক প্যানেলের জন্য হতে যাচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, জানিয়েছেন নবনিযুক্ত নির্বাচক নাদিফ চৌধুরী। তবে ঘরোয়া এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের পার্থক্য অনেক বেশি হওয়ায় ক্রিকেটারদের মানসিকভাবে আরও শক্ত হওয়ার পরামর্শ দিলেন সাবেক এই ক্রিকেটার। জানিয়েছেন সাকিবকে নিয়ে অন্য সবার মতোই ইতিবাচক তিনি। ব্যাটে বলে মিললে দ্রুতই অলরাউন্ডারকে দেশের জার্সিতে দেখতে চান নাদিফ। এক সময় জাতীয় দলের ক্রিকেটার ছিলেন। লাল সবুজ জার্সিতে খুব বেশি কিছু করতে না পারলেও বাংলাদেশের ঘরোয়া সার্কিটে পরিচিত এক নাম নাদিফ চৌধুরী। মিনাজুল আবেদিন নান্নুদের সঙ্গে অভিষেক হওয়ার পর খেলেছেন এই সেদিনের তানজিদ তামিমদের সঙ্গেও। পরে বয়সভিত্তিক দলের নির্বাচক হয়েও দায়িত্ব পালন করেছেন সুনামের সঙ্গে। এবার নাদিফের সামনে দায়িত্বটা আরও বড়, খুঁজতে হবে বাংলাদেশ জাতীয় দলের জন্য ক্রিকেটার। হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের নবনিযুক্ত সদস্য তিনি, কিন্তু ক্রিকেটের সঙ্গে দীর্ঘ সম্পর্ক এবং অতীত অভিজ্ঞতা থাকায় একেবারেই কোনো চ্যালেঞ্জ দেখছেন না নিজের কাজে। তবে চিন্তা তার একটাই, বন্ধ হয়ে থাকা ঢাকা প্রিমিয়ার লিগ। ঘরোয়া ক্রিকেটের এই দুর্দশা না কাটলে আসছে সময়ে যে কাজটা আরো সহজ থাকবে না তা বেশ হলফ করেই বললেন নাদিফ। প্রিমিয়ার লিগটাও ঠিক মতো হচ্ছে না এবার, সো এই লিগগুলো আবার আগের মতো স্টার্ট হলে আমার মনে হয় আগে একটা বড় একটা স্পেস ছিল প্রিমিয়ার লিগ সিলেকশনের ক্ষেত্রে, সো এই জিনিসটা ঠিক মতো না হলে আসলে ডিফিকাল্ট। সো তারপরেও বোর্ড ট্রাই করছে কয়েকটা এক্সট্রা টুর্নামেন্ট করার জন্য। সো ডোমেস্টিক ছাড়া তো আর কোনো অপশন নেই প্লেয়ারদের সিলেক্ট করার, ডোমেস্টিকটা তো বেটার হইতেই হবে। জাতীয় দলে সুযোগ পেয়ে ছিটকে পড়া, এরপর দিনের পর দিন ঘরোয়া সার্কিটে ভালো করেও উপেক্ষিত থাকা তার নিজের ক্যারিয়ারে হয়েছে বারবার। তাই এই যন্ত্রণাটা ভালোই বোঝেন নাদিফ। প্রতিশ্রুতি দিয়েছেন তার দায়িত্বকালে কারো সঙ্গে হবে না এমন কিছু, তবে নিজে না পারলেও এই সমস্যা উত্তরানোর একটা টোটকা দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। ওই লেভেলটা ডোমেস্টিকের মধ্যে একটা বড় একটা গ্যাপ আছে, মানে স্ট্যান্ডার্ড অনেক চেঞ্জ। সো ডোমেস্টিক থেকে ন্যাশনাল টিমে ঢুকতে হলে অবশ্যই কয়েক বছর ভালো পারফর্ম করে আসতে হয়, আদারওয়াইজ আর ডোমেস্টিকে যদি ওই মানের না হয় তাহলে আসলে ডিফিকাল্ট হয়ে যাবে। এই দিক থেকে চিন্তা করলে আমাদের মেন্টালি অনেক স্ট্রং হতে হবে। সো ওই জায়গাটা যেহেতু আমি ঘুরে আসছি, আমি হয়তো বা লং টাইম পারিনি, একটা সিরিজ খেলে বেরোয় আসছি, বাট আমি যেটা ফিল করি যে ওই জায়গাটায় আসলে ক্রিকেটস অল ওভার মেন্টাল গেম। সো যে যতটা মেন্টালি স্ট্রং থাকবে অথবা সে ততটা সাকসেসফুল হবে ওই লেভেলে। নির্বাচকদের কাছে এখন প্রতিদিনই এক প্রশ্ন, সাকিবের ভবিষ্যৎ কি? আদৌ কি আর বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে পারবেন 75? অন্যদের মতোই সোজা উত্তর নাদিফের, খেলোয়াড় সাকিবের মাঠে নামা নিয়ে কোনো সমস্যা দেখেন না তিনি। সাকিব আল হাসান আমার মনে হয় যেখানেই আছে ও ফিট আছে ক্রিকেট খেলার জন্য, চাচ্ছেও ক্রিকেট খেলতে, বাট যদি সব প্রসেস ঠিক থাকে তারপর আমরা সিলেক্টর আছে, আমার তো একা ডিসিশনে সব হবে না, টিম ম্যানেজমেন্ট আছে, 3জন সিলেক্টর আছে, সবাই মিলে বসে ডিসিশন হবে। আমার মনে হয় ওটাই অ্যাকসেপ্ট করবো সবাই। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন দুপুরের সময়, সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ মাকসুম। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।